আবার এখানে আসতে হবে। তাহলে প্রশ্ন বিশ্লেষণ রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে প্রথমটা নাম হচ্ছে মিথেন CH4, দ্বিতীয়টার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড, আর এটা কি মিথানল বা অ্যালকোহল, মিথ ইথ, এটার নাম কি মিথানল মিথানল। আচ্ছা, এটা হচ্ছে কোন যৌগ? সমযোজী সমযোজী যৌগ, কারণ এটা অধাতু এটাও অধাতু। এটার নাম আয়নিক যৌগ, একটা ধাতু একটা অধাতু। এটা সমযোজী যৌগ, কার্বন ক্লোরিন। আর এটা হচ্ছে জৈব যৌগ বলা যাবে, আবার সমযোজী যৌগ বলা যাবে। আচ্ছা, বা হাইড্রোকার্বনও বলা যাবে, তাই না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সমযোজী বন্ধন কি বা কাকে বলে? 1 মার্কের প্রশ্ন মনে হয়। বলো দেখি। অধাতু সমূহ জোর জোর বলবা। যৌগ গঠনের সময় অধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যে বন্ধন গঠন করে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। তুমি বলো দেখি। যৌগ গঠনকালে অধাতুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে দিয়ে এক একাধিক ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি করে তাকে সমযোজী বন্ধন। অবশ্যই অধাতু হতে হবে, তাই না? পানি পোলার যৌগ কেন ব্যাখ্যা করো। পানি, এটা লেখার আগে আমাকে প্রথম কি লিখতে হবে? পোলার যৌগ কি। তাহলে পোলার যৌগের সংজ্ঞাটা বলো। যে সকল সমযোজী যৌগের দুই প্রান্তে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রান্তের সৃষ্টি হয় সেগুলো বলা হয় পোলার যৌগ। পোলার যৌগ। এবার পানি, এবার আমরা পানির সংকেত লিখব H2O লিখে এবার কি লিখব বলো। পানির দুটো, একটা ধনাত্মক প্রান্ত OH আর একটা হাইড্রোজেন প্লাস, তাই না? তাহলে এবার ভাষাটা কেমন লিখবো বলো। যেহেতু পানির আংশিক ধনাত্মক প্রান্ত রয়েছে তাই পোলার যৌগ। আবার ক্লিয়ার করি, যেহেতু পানির আংশিক ধনাত্মক প্রান্ত H প্লাস এবং আংশিক ঋণাত্মক প্রান্ত OH মাইনাস আছে, তার জন্য পানি একটি পোলার যৌগ। এবার উদ্দীপকের কোন যৌগটি কেলাস গঠন করে ব্যাখ্যা করো। তো প্রথমে আমাদের কেলাস বলতে হবে। কেলাসের সংজ্ঞাটা, যে সকল যৌগ পঞ্চম বা ষষ্ঠ তলীয় আকৃতি গঠন করে এগুলোকে বলা হয় কেলাস। এটাকে বলা হয় কেলাস। তো উদ্দীপকে কোন যৌগটি কেলাস গঠন করে? তখন আমাদের কোন যৌগটা করে? সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তখন আমরা সোডিয়াম ক্লোরাইডের গঠনটা বলবো, ঠিক আছে? বললে পরে কি গঠন বলবো। এখন প্রশ্ন হতে পারে কি গঠন বলবো। কি গঠন বলবো? কিভাবে কেলাসটা গঠন করে, অষ্টক তলীয়টা কীভাবে গঠন করে। তারপর চলে আসি আমরা এইখানে। উদ্দীপকের বিযৌগটি পানিতে দ্রবীভূত হলেও বিযৌগ কোনটা? সোডিয়াম ক্লোরাইড, মানে খাবার লবণ। খাবার লবণকে আমরা পানির মধ্যে ফেলাই দিই, তাহলে সেটা কি করবে? গুলায় মিশে যাবে। সি যৌগটি কার্বন টেট্রা ক্লোরাইড, ঠিক আছে? পানিতে দ্রবীভূত হয় না, বিশ্লেষণ করো। তাহলে এটা বিশ্লেষণ কি বলবা? পানিতে দ্রবীভূত হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে কোনো যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকা। যে পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত রয়েছে। যখন আয়নিক যৌগকে পানিতে দ্রবীভূত করা হয় তখন পানির ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগ ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, ফলে এগুলি পানিতে দ্রবীভূত হয়ে যায়। এভাবে হয় আর এভাবে হয় নাকি? অর্থাৎ সোডিয়াম ধনাত্মক প্রান্ত, OH ঋণাত্মক প্রান্ত, তাই না? আর কি হয়? হাইড্রোজেন ধনাত্মক প্রান্ত আর ক্লোরিন ঋণাত্মক প্রান্ত হয়। আর এভাবেই এটা দ্রবীভূত হয়। আচ্ছা, এটা এবার দ্রবীভূত হয় না কেন? কার্বন টেট্রাক্লোরাইড হয় না কেন?
কারণ এটা হচ্ছে সমযোজী যৌগ, উভয় অধাতু, এর ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত নেই, ফলে পানির সাথে কোনো আকর্ষণ বিকর্ষণ করে না, ফলে পানি দ্রবীভূত হয় না। কারণ কার্বন এবং ক্লোরিন ক্লোরিন এরও কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত নাই, আর এরও কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত নেই, কিন্তু পানি কিন্তু আছে, পানির আছে, আছে না? আমাদের শর্ত হচ্ছে দুটোরে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকতে হবে। যদি দুটোরে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে তাহলে পরস্পরের সাথে আকর্ষণ করে আকর্ষণের ফলে সে দ্রবীভূত হবে, কিন্তু এটা নাই দেখে সেটা আকর্ষিত হবে না বিকশিত হবে। বিকশিত হবে না, তার জন্য দ্রবীভূত হবে না। তাহলে এটা ক্লিয়ার। এরপর চলে আসে এটা 2 নম্বরটা, এটা কি P6 কার্বন, P6। তো P6 হইলে এই নিচেরটা দিয়ে কি বোঝায়? কার্বনের প্রোটন সংখ্যা 6, 6 মানে নিচেরটা, এই যে যে আমরা যে একটা যে শিখেছিলাম, উপরেরটা কি নিচেরটা কি? উপরেরটা ভর সংখ্যা, নিচেরটা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। তাহলে 6 অক্সিজেন, এটা হলো অক্সিজেন মনে হয়, হ্যাঁ 8, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে একটা হচ্ছে আমাদের কার্বন, কার্বন কত? 6, আরেকটা কি? অক্সিজেন, অক্সিজেন কত? 8, আরেকটা কি? ম্যাগনেসিয়াম 12। আমরা এখানে কিছু আগে প্রথম আলোচনা করে নিই। এটা হচ্ছে অধাতু এবং এর বাইরে থাকে 4টা ইলেকট্রন, এটা আমরা জানি। এটা হচ্ছে অধাতু, ঠিক আছে না? এর বাইরে থাকে 6টা ইলেকট্রন। এটা হচ্ছে ধাতু, এর বাইরে থাকে 2টা ইলেকট্রন। আরেকটা কথা বলে নিই, এগুলো সমযোজী বন্ধন যৌগ গঠন করে, তাই না? আর এটা কি করে? আয়নিক যৌগ গঠন করে। আরও চলে আসি, এটা সমযোজী এবং আয়নিক উভয় যৌগ গঠন করতে অংশগ্রহণ করে। অক্সিজেনটা, কার্বনটা কি করে এমন কোনো প্রমাণ আছে কি? না, শুধু সমযোজী আয়নিক করে না। করেন না। আচ্ছা, তাহলে এখন প্রশ্নগুলো কী হতে পারে আমরা একটু ধারণার মধ্যে আসি। অ্যালকোহল কাকে বলে? হাইড্রোকার্বনের মিথানল যৌগ যে সকল যৌগে OH গ্রুপ উপস্থিত তাদেরকে অ্যালকোহল বলে। হাইড্রোকার্বনের হাইড্রোকার্বন যৌগের যে সকল যৌগে হাইড্রক্সিল আয়ন থাকে, হাইড্রোক্সিল আয়ন থাকে বা OH আয়ন থাকে তাদেরকে অ্যালকোহল বলে। 2 নম্বরটা, ফ্লোরিনের যোজনীয় যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন ব্যাখ্যা করো। ফ্লোরিন কত? 9 না 7? 9 9, কত উল্টো না, ফ্লোরিন F না, F9। তো F-এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এই চাক্কা দিয়ে ঘর দিয়ে 2, 7, মানে তার যোজ্যতা ইলেকট্রন কত? 7। কারণ যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বশেষ শক্তিতে যে ইলেকট্রন থাকে সেগুলি করা হয় ইলেকট্রন সম্পূর্ণ যৌগিক ইলেকট্রন। ইলেকট্রন। আর যদি আমরা ফ্লোরিন 9-এর বা ইলেকট্রন এভাবে করি 1s2 2s2 2p5 নি 7 9 না 2p5। তাহলে সে কী করতে পারে? 3টা ইলেকট্রন মনে হয় কারো কাছ থেকে গ্রহণ করতে পারে, না অন্যভাবে তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে? একটা গ্রহণ করতে হবে। একটা, 7টা ঠিক আছে বুঝছি। তাহলে আমাদের তার অষ্টক পূর্ণ করার জন্য কয়টা লাগবে? একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন লাগবে। তো একটা আমরা কি জানি যে একটি মৌলের একটি পরমাণু অন্য কোনো মৌলের কয়টি পরমাণু যুক্ত হতে পারে ওই ক্রম থেকে ওই মৌলের যোজনী। যোজনী বলে, তার জন্য এর যোজ্যতা ইলেকট্রন 7, আর যোজনী যোজনী 1, তার জন্য ভিন্ন। PQ2, তাহলে PQ2, P ছিল কি? কার্বন, আর কিউ ছিল কি? অক্সিজেন, তাহলে কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে যৌগ কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। এর চেয়ে সোজা প্রশ্ন আর নাই। কোন কোন ধরনের? সমযোজী যৌগ, এটা আমরা পারবো। কথা উল্টাও। এটা আগেই বলেছি। PQ ও PQ2 উভয় যৌগ পানিতে দ্রবীভূত হয় কি? বিশ্লেষণ করো। PQ শুধু কার্বন মনোক্সাইড নেই, আর কিউ ম্যাগনেসিয়াম অক্সাইড, আর PQ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কোনটা পানিতে দ্রবীভূত? এটা
এটা হবে, এটা কি হবে? না। এটা কি উদ্বায়ী পদার্থ না, কার্বন ডাইঅক্সাইড মনে হয় না, নাকি না? এটা বরফ আকারে অনেক সময় থাকে, থাকে না? হুম। তাহলে এটা পানিতে দ্রবীভূত না, আর ম্যাগনেসিয়াম আর এটা পানিতে দ্রবীভূত। ঠিক আছে, এরপরে যদি আসি আমরা এটাতে শেষ করি। মৌল হচ্ছে এক্স, প্রোটন সংখ্যা 9, মানে এটা ফ্লোরিন। মৌল হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর জেড হচ্ছে 16, সালফার। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা সমযোজী বন্ধন গঠন করে, এটা আয়নিক যৌগ গঠন করে, সমযোজী গঠন করে। সালফারে অনেক ভেজাল আছে, অনেক ব্যতিক্রম আছে আরও। সুপ্ত যোজনী কাকে বলে? সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী থাকে তাকে বলে সুপ্ত যোজনী। বলো দেখি। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। সুপ্ত যোজনী বলে। আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? বলো। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কার্বন অ্যাসিড 12 এর তেজস্ক্রিয় 12/1 থেকে যত গুণ ভারী তাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক সূত্র হচ্ছে প্রশ্ন কিন্তু সেটা না, প্রশ্ন হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? যেমন ত্বরণের একক মিটার পার সেকেন্ড, তাই না? বা আদিবেগের একক মিটার পার সেকেন্ড, তাই না? তারপর ভরের একক কেজি, বলের একক নিউটন। তো এইরকম আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? ভরের চেয়ে ধ্রুবক সংখ্যা, পৃথক পৃথক অনুপাত বের করা যায়, এটা হয় না। আমরা তাহলে বলবো আপেক্ষিক পারমাণবিক সংখ্যাটা পরে বলবো যে আপেক্ষিক পারমাণবিক ভর একটি ধ্রুবক সংখ্যা যার কোনো ভর নেই, একক নেই। YX2 ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তাই না? যৌগের বন্ধন গঠন, এটা তাহলে কী হবে? আয়নিক। আর ZX2 সালফার ফ্লোরাইড। আর ZX4 ও এটা ডাইক্লোরাইড, এটা টেট্রাক্লোরাইড। যৌগে অষ্টক নিয়ম পালন করে কি না? ZX2 করে না, না করে করে। তারপরে ZX4 করে না। এখানে উত্তেজিত অবস্থায় মনে হয় কীভাবে ইলেকট্রন বিন্যাস হয় তার একটা ব্যাখ্যা আছে। যেহেতু আমাদের এদিকে আবার ভিডিওটা কি বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখানে শেষ করে